খুবই মনোযোগ দিবার জন্য চেষ্টা করবে। যদি মনে প্রাণে ধ্যান করে থাকে, একটু যদি জ্ঞান ধরতে পারে, এই দেশনাগুলো মনে হবে আপনাকেই করছে, আপনাকেই উপলক্ষ করে এই দেশনাগুলো করছে, আর অন্য কাউকে নয়। বুদ্ধ এইভাবে দেশনা করতেন, শ্রোতাগণ মনে করতেন, হাজার হাজার শ্রোতা মনে করতেন আমাকেই উপলক্ষ করে বুদ্ধ দেশনা করছে, কারণ তার মনের সাথে মিলে যাচ্ছে, মনের সাথে মিলে যাচ্ছে। এই কারণে বুদ্ধের দেশনার মধ্যে শত শত মার্গফল লাভ করে, হাজার হাজার মার্গফল লাভ করে, কারণ তারা মনে প্রাণে সদ্ধর্ম দেশনা শুনেছেন। তা বলতে পারেন সেটা তো বুদ্ধ, আপনি তো বুদ্ধ নন। হ্যাঁ, সেটা বুদ্ধ, আমি বুদ্ধ নয়। কিন্তু বুদ্ধ শরীরের কথা বলেন, মনের কথা বলেন, আমিও বুদ্ধের সেই কথাগুলোকেই বলি, বাইরের কোনো কথা বলি না। উদাহরণ দিলেও তার সাথে একটা সামঞ্জস্য রেখে উদাহরণ দিই, আর অন্য কোনো কথা নয়। আমার আলাদা করে কোনো কিছু দেবার সেই শক্তি আমাদের নেই বুদ্ধের কথার বাইরে। কারণ বুদ্ধের কথার বাইরে যদি বলি, আমি অপরাধ হব, আমি অপরাধী হব। এই কারণে মন দিয়ে শুনবে, কেমন কেমন বলেছেন সেটাকে মনে প্রাণে গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। শুনেই যাচ্ছি, শুনেই যাচ্ছি, শুনেই যাচ্ছি, কিন্তু খবর নাই। এরকম যদি হয়, ফলে শূন্য, ফলেই শূন্য, কিছুই পাবেন না, কিছুই পাবেন না। দুই বন্ধু, একজন বন্ধু বলছে, বন্ধু আজকে চলো একটু বুদ্ধের ধর্ম দেশনা শুনি। আরেকজন বন্ধু বলল, বন্ধু ভাই তোমার সৌভাগ্য, তোমাকে ভাতের কথা চিন্তা করতে হয় না, আমাকে ভাতের কথা চিন্তা করতে হয়। যদি দেশনা শুনতে যাই, তাহলে আজকে ভাত জোগাড় করার আমার সেই সুযোগ থাকবে না, উপোস থাকতে হবে। অতএব আমি পাচ্ছি না বাবা, ইচ্ছা থাকলেও আমার সম্ভব নয়। আমি এখন বর্ষি বাইতে যাচ্ছি, মাছ ধরবো, বাজারে মাছ বিক্রি করব, যা পায় তা দিয়ে আমি জীবন ধারণ করব। ঠিক আছে ভাই, তাহলে তুই যা, আমি দেশনা শুনতে যাচ্ছি। যিনি বুরকি বাইতে যাচ্ছে তিনি চিন্তা করছেন, আও আমি কত দুর্ভাগ্য, বুদ্ধের দেশনা শোনার পর্যন্ত সেই সুযোগ আমার হয় না। এত দুর্ভাগ্য, দুর্গত ঘরে জন্মগ্রহণ করেছি, আমার জীবনটাও দুর্গত জীবন। একদিন, দুই দিন, তিন দিনের জন্য যদি খাবার থাকতো, অন্তত পক্ষে আমি একদিন সময় ক্ষেপণ করে হলেও যেতে পারতাম, সেটাই আমার সম্ভব হয়ে ওঠে না। অতীত জন্মে আমি দান করিনি, এই কারণে আজ আমার এই অবস্থা। এই চিন্তা করতে করতে গেলেন কোথায়? বরকি বাইতে, বর্ষি ফেলতে গেলেন তিনি। বর্ষি ফেলে চিন্তা করছেন, আমার বন্ধু কত সৌভাগ্য, সে এখন বুদ্ধের ধর্মদেশনা শুনছে। তিনি সৌভাগ্যবান, আমি দুর্ভাগ্য। আবার ওই বন্ধুটি বুদ্ধের কাছে ধর্মদেশনা যিনি শুনতে গেলেন, তিনি চিন্তা করছেন, বসে বসে চিন্তা করছেন,
আমার বন্ধুর মাছ কতি পেল রে। মনে হয় এই মুহূর্তে হয়তো 1 পাবা 2 পাবা অথবা 1 কেজি পেয়েছে, এরকম চিন্তা করছে বসে বসে। তার মানে তিনি বুদ্ধের সামনে বসে আছে বটে, বুদ্ধ ধর্ম দেশনা করছে, এটাই সত্য, কিন্তু সেইগুলো তার অন্তরের মধ্যে বিদ্ধ করছে না। অথচ ওই বর্ষি যিনি ভাই, তিনি ধর্ম দেশনার অনেক দূরে বটে, কিন্তু তার অন্তরে বুদ্ধের কথা বারবারে স্মরণে আসছে। জানি না বুদ্ধ কেমন দেশনা করছেন, আহা আমি যদি শুনতে পেতাম। চিন্তা করুন মনের গতিটা কিরকম। এই কারণে এখানে বসে আছে বলে যে ভাবনা, এখানে বসে আছে বলে যে দেশনা শুনছেন, এটা নয়। পরিবর্তন না হলে ফলে শূন্য হয়, শূন্য হয়ে যায়। আমাদের বোধিসত্ত্ব তক্ষশিলাতে গেছেন লেখাপড়া করার জন্য। কালকে না বললাম তক্ষশিলা কি কি ইউনিভার্সিটি? অক্সফোর্ড ইউনিভার্সিটি। তখনকার দিনে তক্ষশিলা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। তক্ষশিলা বর্তমান পাকিস্তানে আর কি। চিন্তা করুন, সেই তক্ষশিলাতে শিক্ষা করতে গিয়ে প্রতিদিন পড়া দেয়। কারণ বোধিসত্ত্ব জন্ম জন্মান্তরে যার বিদ্যা চর্চা, যিনি বিদ্যা চর্চা করেছেন, সেই কারণে অতি অল্প সময়ে তিনি আয়ত্ত করতে পারতেন। তাই পড়া দিতেন, প্রতিদিন পড়া দিতেন। তাকে নিয়ে গুরু অনেক গর্ব করতেন, আমার এমন শিষ্য আর আমি পাবো না। বলার গুরু বলার সাথে সাথে সেগুলো সচ্ছচ্ছত জেনে ফেলতেন, বুঝে ফেলতেন। এইভাবে করে সময় কাটছিলেন। বোধিসত্ত্ব দেখলেন সবাই পড়া দিচ্ছে, পড়া শুনছে, টিচার থেকে শুনছে, তারপর দিন সেগুলো গিয়ে আদায় করছে। পড়া দিচ্ছে, টিচার ছাত্রদের কাছ থেকে পড়া আদায় করছে। কিন্তু এই যে টিচার যেগুলো পড়ায়, যেগুলো আমরা পড়ি, যেগুলো আমরা দিই, পড়া দিই, সে পড়াটা শুধু বইয়ের মধ্যেই থাকে, মুখস্থের মধ্যেই থাকে, কখনো সেটা আচরণ করা হয় না। ওই গ্রন্থগত বিদ্যা পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন, হলে প্রয়োজন। কেমন গ্রন্থের বিদ্যায় গ্রন্থ রয়ে গেছে, আমাদের দেশের মতো আর কি না। ভার্সিটিতে লেখাপড়া করেও এখন কি হয়, ভার্সিটিতে লেখাপড়া করেও ভালো মানুষ হতে পারে না, দেশের সম্পদ হতে পারে না, দেশের বিপদ হয়, তাই না? হ্যাঁ, আমি মাঝে মধ্যে মনে করি এই কথাগুলো বলা উচিত, কেউ শুনে অন্তত পক্ষে সম্পদ হোক। কেমন? কারণ প্রতিটি ভার্সিটি মানে তারা দেশের বিরাট একটা সম্পদ। আমাদের রত্ন খনি, খনি বিদ্যার খনি, দেশের খনি, দেশের মণি মাণিক্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রী। আর ওই যে কবিরা বলেছেন গ্রন্থগত বিদ্যা পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন, হলে প্রয়োজন, এটাই এখন আমাদের দেশের মধ্যে চলছে। সেই কারণে সেই মণি মাণিক্যতা আমাদের সম্পদটা হয় এখন বিপদ। হ্যাঁ, সম্পদ নেই এমন নয়,
সেখান থেকে উঠে আসছে বিরাট বিরাট সম্পদ আছে, সবাই বিপদ হয় না। কিছু কিছু মানুষ বিদ্যা শিক্ষার জন্য সেখানে গেছে, কিছু কিছু মানুষ সেখানে সার্টিফিকেট নিতে গেছে। খুব অল্প সংখ্যক মানুষ বিদ্যা নিতে ভার্সিটিতে যায়, বেশিরভাগ মানুষ সার্টিফিকেট নিতে যায় যাতে একটা চাকরি পায়। চাকরি পায় না, তাহলে তোকে রাখবো না, চাকরি লাগবে আমার। আমার দেশের চাকরি হচ্ছে 100 জনের, পাস করে হাজার হাজার। কি করে 100 জন চাকরি পাবে রে? 1000 জন কি করে চাকরি পাবে? তাই প্রত্যেক সরকার আসলে বলে উদ্যোক্তা হও, উদ্যোক্তা হও না? হ্যাঁ, প্রত্যেক সরকার আসলে বলে তোমরা উদ্যোক্তা হও, কারণ এটা ছাড়া উপায় নাই। উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হলে সেখানে সে একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারে, প্রতিষ্ঠান হলে অনেকজন সেখানে চাকরি করতে পারে, তাই না? হ্যাঁ, এই কারণে সরকার বলে উদ্যোক্তা হও, উদ্যোক্তা হও। সেই এতগুলো চাকরি দেবার সুযোগ নাই। ঠিক বোধিসত্ত্ব এটা উপলব্ধি করলেন। সবাই গ্রন্থের বিদ্যা গ্রন্থের মধ্যে রয়ে গেছে, সেটা কারো জীবনে চরিত্রের মধ্যে সেই বিদ্যাটা কাজে লাগাচ্ছে না। তিনি চিন্তা করলে কি করলে ভালো হয়। পরে সিদ্ধান্ত দিলেন, ও গুরুকে তো এমনি বললে হবে না, গুরুর মনের মধ্যে একটা রেখাপাত করার মতো একটা আমাকে কিছু কাজ করতে হবে। তাই চিন্তা করলেন, এবার আমি 2-3 দিন পড়া দেব না। পড়া জিজ্ঞেস করলে চুপ করে থাকবো। কয়েকদিন পড়া দিলেন না, একদিন পড়া দিলেন না। গুরু মনে করলেন হয়তো আজকে কোনো সমস্যা হতে দেয়নি। 2 দিন পড়া দিলেন না, মানুষ 1-2 দিন সমস্যা হতে পারে। 3 দিন পড়া দিলেন না। 4 দিনে যখন পড়া দিচ্ছে না, তখন বলছে, কিরে তুই কি হয়েছে রে? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, তুমি আজকেও পড়া দিতে পারছো না, কি হয়েছে তোমার? কিছুই বলেনি। তারপরের দিনও পড়া দিলেন না। গুরু এবারে তেলে বেগুনে গরম হয়ে গেলেন, তেলে বেগুনে জ্বলে উঠলেন। কারণ যাকে নিয়ে আশা করে তার থেকে যদি আশা হতে হয়, এর চাইতে দুঃখ আর বেশি নাই। কেমন? গুরু যাকে নিয়ে গর্ব করছে, যাকে নিয়ে আশা করছে, যাকে নিয়ে চিন্তা করছে আমার এই প্রতিষ্ঠান সার্থক, এরকম একজন ছাত্র আমার কাছে আছে। এখন সেই ছাত্র যদি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পড়া না দেয়, স্বাভাবিক এত গরম হলেন যে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। অনেকটা অসভ্য কথা বলা শুরু করলেন। তখন বোধিসত্ত্ব গুরুর কাছে ক্ষমা চেয়ে বললেন, গুরুজি, মুখস্থ করে লাভ কি? এইগুলো মুখস্থ করে লাভ কি? আপনাকে পড়া দিয়ে লাভটা কি? হ্যাঁ, তার মানে পড়া দিয়ে লাভটা কি? মানে এতদিন পড়া দিয়েছ, তুমি লাভ বুঝোনি? গুরুজি, আমি লাভ বুঝেছি, সেই কারণে পড়া দিচ্ছি না। মানে কাটার উপর আরো কাটা। আমি বুঝেছি সেই কারণে পড়া দিচ্ছি না। কি বলে? তুই কি বুঝেছিস বল? গুরুজি, আপনি পড়াচ্ছেন, আমরা পড়ছি। আপনি পড়াবেন, আমরা মুখস্থ করে আপনাকে দিচ্ছি। শুধু গ্রন্থের মধ্যেই রয়ে গেছে এই পড়াগুলো। শুধু একটু মুখস্থ আওড়াবো, সেটার মধ্যে রয়ে গেছে। অথচ প্রতিটি কথা, এগুলো জীবনের গ্রহণীয়তা, সব কথাগুলো জীবনে গ্রহণ করা উচিত। বাস্তব জীবনে এগুলো
ব্যবহার করা উচিত, আমরা কেউ ব্যবহার করছি না। বিদ্যাই যদি বাস্তব জীবনে ব্যবহার না হয়, সে বিদ্যা নিয়ে লাভ কি? গুরুজি বলেন তো, যে বিদ্যা বাস্তব জীবনে কোনো কাজে আসে না, সে বিদ্যা গ্রহণ করে লাভ কি? সে বিদ্যা আয়ত্ত করে লাভ কি? তখন গুরু চিন্তা করলেন, হ্যাঁ, কথা তো সত্য। যে বিদ্যা কাজে আসে না, বাস্তব জীবনে কাজে আসে না, সে বিদ্যা তো শুধু শুধু আমাদের মতো আর কি না, যারা বৌদ্ধ করে জন্মগ্রহণ করেছেন, বড়ুয়া, মারমা, চাকমা, টংচঙ্গা, রাখাইন, মগ যারা আছে, প্রত্যেকে শুধু বুদ্ধ ধর্ম কোথায়? বুদ্ধের সামনে গিয়ে, বুদ্ধ আমি পড়া মুখস্থ করেছি, তুমি শোনো। ইতিপিসো ভগবা আরহং সাম্মা সম্বুদ্ধ বিদ্যাচরণা সম্পন্ন সুগত লোকবিদু অনুত্তর পরিশুদ্ধম্মা সারথি সত্তা দেবা মনুষ্যানাং বুদ্ধ ভগবতি। প্রতিদিন মুখস্থ দেই বুদ্ধকে না? আমরা প্রতিদিন বুদ্ধকে মুখস্থ দিই, বুদ্ধ কিচ্ছু বলে না, কারণ প্রতিদিন তো দেই। আর কি বলবে? বলার কি আছে না? প্রতিদিন তো এই পড়াটা দেয়, একই পড়া দেয় প্রতিদিন। কেউ কেউ একদম ভিন্ন শিখায়, ভিন্ন শিখে। যেমন এক ধর্মপুরের মধ্যে সেদিন আমাদের আলোকা বংশ বলল, এত সুন্দর লাগলো। সেখানে শেষ হওয়ার পরে তারা একটা গুরু বন্দনা করছে, বন্দে আমি গুরুবর তব শ্রী চরণে, যত অপরাধ মম কায় বাক্য মনে, ক্ষমা করো ক্ষমা করো ওহে গুরুবর, নিজ গুণে দিনহীনে করুণা সাগর। এরকম বলে। আলোকা বংশ বলছে, এটা না আমার নতুন শুনেছি, আর কখনো শুনিনি, কোথাও শুনিনি। আসলে তো এগুলো এখন বলে না। আমি যখন ক্লাস 3-তে 4-এ ছিলাম তখন এগুলো বলতাম। আমি ক্লাসে বলতে হতো, আমাদের একজন টিচার ছিলেন, চাকমা টিচার, হংসদ তার নাম। তিনি এগুলো বলে যে এমনি মুখস্থ করলে হবে না, গাথা গাথার মতো বলতে হবে। তো আমি তো গাথার মতো বলতে পারি, আমি ভালোই বলতে পারি। তো এই কারণে সবাই ধর্মীয়, যখন ধর্ম পড়া হয়, সবাই ক্লাস 3, তারপরে এদিকে 5, সবাই এসে শুনে। টিচারকে বলে, স্যার আমরা আগে তো শুনে আসি, তারপর ক্লাস হবে। এগুলো হয়। তো এরকম যদি আপনারা প্রতিদিন করেন, আমাকে বন্দনা করেন, বা আমাদের সংগ্রাম মান থেকে বন্দনা করেন, সংগ্রাম মান তার কি বলবে? প্রতিদিন এটাই করে, কিন্তু মাঝে মধ্যে বান থেকে গালিও দেয় না? গালি দিয়ে মানুষ আছে তো না? হ্যাঁ, গালি দিয়ে মানুষ আছে। তাহলে প্রতিদিন এইটাও বলে, কিন্তু কোনো কাজে আসে না। এখন শুধু আমাকে বলে, আপনি করুণা সাগর, আমাকে করুণা করেন, এ কথা বলেন। কিন্তু আমি তো করুণা করছি কি? তুমি শীল পালন করো, সুন্দর করে থাকো, সুন্দর আচরণ করো, কিছু না করবো না। আমি তো এটা তো করার জন্যই করছি আর কি। অনেক সময় সূত্রপাত তো আমাকে করতে হয়, আমি সূত্রপাত করি, চেষ্টা করি নতুনত্ব কিছু সূত্রপাত করি, ভালো ভালো একটা সূত্রপাত করি, এরকম চিন্তা করি। অনেকে আমাকে যদি বলে বানতে নবরত্ন, আমি অনেককে বলি, কি রে নবরত্ন? শুধু নবরত্ন থাকে সবসময়, দশরত্ন নাই? শুধু নবরত্ন করবো নাকি, দশরত্ন নাই? বানতে কি বানতে যা আপনি যাই বলেন। আর নবরত্ন হলে ছোট ছোট কিছু সূত্র আমরা সিলেক্ট করি, এই সবসময় যেটা বলি সেটা বলি, নতুন কোনো সূত্র নাই। তো আপনারা নবরত্ন নবরত্ন বলেন, তাহলে কি করবো? একটা সূত্রপাত করো। মাঝে মধ্যে বলি, একটা সূত্রপাত করো। তো এখন একটা সূত্রপাত করো, আবার দান্ত ঠিক আছে, তাহলে একটা সূত্র। আমি বড় একটা সূত্রপাত করি, নবরত্ন, তাইতে একেবারে
9 18 রত্ন হয়ে যায়। তো এগুলো করার জন্য চেষ্টা করি, কিন্তু যখন দেখি দায়িক দেখা উপাসক উপাসিকারা এদিকে এদিকে কোনো শুনছে না, হ্যাঁ, তখন কি করে অর্ধেকে বন্ধ করে দিই, যা পুরোইছি। কারণ যাদের জন্য আমি কষ্ট করে করছি, এটা আমার জন্য বিরাট ক্ষতি, লাঞ্চের জন্য বিরাট ক্ষতি। এতক্ষণ বলা, 2 ঘন্টা 5 ঘন্টা দেশনা করা আর 1 ঘন্টা 1 নাগারে সূত্র বলা একই সমান নয়। সূত্রপাত করা অসম্ভব কষ্ট, অসম্ভব কষ্ট। ওই সূত্রপাত করলেও মানুষের সূত্রপাতকে মূল্যায়ন করে না, এই কারণে বান্তারা এখন সূত্রপাত শিখতে চায় না, কারণ মূল্যায়ন নাই। যেটা সংবিধানের মধ্যে গিয়ে গিয়ে জুড়ে জুড়ে বসে থাকলেও দক্ষিণে পায় না, দেশনা করুক আর না করুক, বসে জুড়ে জুড়ে বসে থাকলেও ওই যিনি দেশনা করেছে তিনি যেরকম পায়, যিনি বসে বসে জুড়েছে তিনিও সেরকম পায়, কোনো সমস্যা নাই না। তাহলে সেটাই ভালো, সেটাই ভালো। এখন কষ্ট করে সূত্রপাত শিখে লাভ কি? সূত্রপাত করে অনেক সময় দক্ষিণাও নাই, রাতে সূত্রপাত করেছে বানতে, কালকে দেবো আর কি, দক্ষিণা কালকে দেবো আর কি দক্ষিণা কালকে দেবো আর কি। তাহলে আজকে কোনো দক্ষিণে নাই, ওই কালকে দিবে। তাহলে কালকে যারা আছে তারাও যে দক্ষিণা রাত্রে সূত্রপাত করেছে সেও একই দক্ষিণা। হ্যাঁ, হয়তো এক কথা বললে বলবে ও বানতে ফাইবেলে খদ্দেরি না, যেটা মূল্যায়ন নাই সেটা কখনো মানুষ চর্চা করে না। শ্রীলঙ্কার মধ্যে এগুলো চর্চা করে কেন? যারা সূত্রপাত করে তাদের আলাদা মূল্যায়ন আছে। তাদেরকে যেই বানতে এখানে মৌলভী সাহেবকে যেরকম কন্ট্রাক্ট করে, একজন মৌলভী সাহেব কন্ট্রাক্ট নেয় না, কন্ট্রাক্ট নিয়ে কয়েকজন মৌলভী সাহেব আনে, হ্যাঁ, কয়েকজন মৌলভী সাহেব আনে, এনে তাদের দ্বারা ওয়াজ করে না, হ্যাঁ, তাইলে ওনার পক্ষ থেকেও দেয় তাদেরকে, আবার পরিবারের পক্ষ থেকেও দেয়। ঠিক শ্রীলঙ্কার মধ্যে এরকম, হ্যাঁ, বিহারের বানতে দায়িত্বটা নিবে, কে কে সূত্রপাত করতে পারে তাদেরকে তারা বিহারের বানতে ফাং করে বিহারের বানতেও আলাদা তাদেরকে দক্ষিণা দেয়, আবার ধারক থেকেও আলাদা দক্ষিণা দেবে। আলাদা দক্ষিণা মানে কি রকম? একজনকে 30,000, 40,000, 50,000 এভাবে দেবে। শ্রীলঙ্কা এই কারণে সূত্রপাত কখনো ধ্বংস হবে না, বাংলাদেশে আস্তে আস্তে ধ্বংস হবে, হ্যাঁ, আস্তে আস্তে ধ্বংস হবে। শিখতে চায় না কেউ, কারণ মূল্যায়ন নাই। আর পালি সুন্দর করে উচ্চারণ করলেও যে, উচ্চারণ না করলে যে কোন রকমে করতে পারলেই হলো। দেখেন, এখন এইভাবে আমরা সূত্রপাতও কমার্শিয়াল হয়ে গেছে, শ্রোতাও কমার্শিয়াল, কথকও কমার্শিয়াল হয়ে গেছে, উভয় কমার্শিয়াল হয়ে গেছে। এই কারণে ফল হয় না। যিনি পাঠক তাকেও বাস্তব চিন্তা করতে হবে, আর যিনি শ্রোতা তাকেও বাস্তব চিন্তা করতে হবে। যখন দেখা যায় তারা মন দিয়ে শুনছেন, কষ্ট হলেও করতে ইচ্ছে করে না, তারা মন দিয়ে শুনছে, আমি কষ্ট করে হলেও করি, হ্যাঁ, কষ্ট করে হলেও করি, ইচ্ছে করি, স্বাভাবিক। কারণ আপনি যদি মন দিয়ে শুনেন কিছু না কিছু বুঝবেন, কারণ পালির সাথে বাংলার সাথে এত কাছাকাছি আর কোনো ভাষা নেই। হ্যাঁ, কিছু কিছু মারমা ভাষার সাথেও আছে। আমরা বলি মুসা বাদা বের আমনি শিক্ষা প্রদান, আমরা বলি মসওয়াজগা আমপ্রগি, আমরাও বলি মসওয়া মুসা, যে কাছাকাছি। হ্যাঁ, কামেসু কামগুং আমরাও বলি। তো পাশাপাশি কিছু আছে, কিন্তু বাংলার সাথে এত বেশি পাশাপাশি। আর যদি পালি জানতে চান, একটু রবীন্দ্রনাথ লেখা, একটু কাজী নজরুলের লেখা, সেগুলো পড়বেন, দেখবেন পালি অনেক কিছু জেনে গেছেন।
হ্যাঁ, কারণ পুরানো ভাষার সাথে পালি ভাষার সাথে প্রায় কাছাকাছি আছে। তো এইভাবে বন্দনা যেতে বলছিলাম, এইভাবে বন্দনা করে আমরা শুধু বুদ্ধের কাছে নির্বাণ চাই। প্রতিদিন প্রত্যেক বিহারে একটা কমন, সেটা হচ্ছে শেষ হলে ইমায়া দাম্মানো দাম্মাং পতিপত্তিয়া বুদ্ধাং পূজেমি, ইমায়া দাম্মানো দাম্মাং পতিপত্তিয়া দাম্মাং পূজেমি, ইমায়া দাম্মানো দাম্মাং পতিপত্তিয়া সংঘাং পূজেমি, আদ্দা ইমায়া দাম্মানো দাম্মাং পতিপত্তিয়া জাতি জরা ব্যাধি মরণম্ম দাম্মা পরিমুচ্চিসামি। এরকম বলি না? মোটামুটি প্রত্যেক বিহারে মনে হয় এটা বলে, বাকিগুলো একটু এই দিক সেদিক হয়, এগুলো কিন্তু থাকে কমন, তাই না? এটা অর্থ কত গভীর। এই ধর্ম অনুধর্ম প্রতিপত্তির দ্বারা বুদ্ধকে পূজা করছি, ধর্ম অনুধর্ম দ্বারা ধর্মকে পূজা করছি, ধর্ম অনুধর্ম দ্বারা সঙ্গকে পূজা করছি। অবশ্যই অবশ্যই যারা এই ধর্ম অনুধর্ম দ্বারা বুদ্ধ ধর্ম সঙ্গকে পূজা করে তারা জন্ম জরা ব্যাধি মরণ হতে মুক্তি লাভ করবে। বুঝেছেন? তাহলে কেমন করে সেটা? এইভাবে কি ধর্ম অনুধর্ম প্রতিপত্তি মানে ভাবনা। বুঝেছেন? ধর্ম অনুধর্ম প্রতিপত্তি মানে ভাবনা। দেখেন, বুদ্ধকে পূজা এখন ভাবনা করেও বুদ্ধকে বন্দনা করতে ইচ্ছে করে, করলে ভালো, খারাপ নয়, কিন্তু স্মৃতি যদি ভঙ্গ হয় তাহলে ভালো নয়। এখন স্মৃতি ধরে রাখবেন নাকি স্মৃতি ভাঙবেন? একজন ভাবনাকারীকে অবিরত স্মৃতি ধরে রাখতে হয়। এখন তো অবিরত থাকে না। অবিরত আছে আপনাদের? অবিরত নাই। অবিরত মানে কি? অবিরত কোনো ফাঁক নাই, ফাঁক নাই মানে স্মৃতি করতেই থাকবো। হাঁটার সময় স্মৃতি, বসার সময় স্মৃতি, শোয়ার সময় স্মৃতি, দাঁড়ানোর সময় স্মৃতি, এইভাবে স্মৃতি ধরে রাখবো। এটাকে বলে ধর্ম অনুধর্ম প্রতিপত্তি পূজা। বুঝেছেন? এটাকে বলে ধর্ম অনুধর্ম প্রতিপত্তি পূজা। ধর্ম মানে সমাধি, অনুধর্ম মানে বিদর্শন, সমত বিদর্শন। ধর্ম অনুধর্ম, প্রতিপত্তি মানে আচরণ, সমত বিদর্শন আচরণ। আচরণের দ্বারা বুদ্ধকে পূজা করছি, ধর্মকে পূজা করছি, সঙ্গকে পূজা করছি। যারা যারা এভাবে পূজা করে অবশ্যই অবশ্যই তারা জন্ম জরা ব্যাধি মৃত্যু দুঃখ থেকে মুক্তি লাভ করবে করবে করবে। এইটাই হলো এই ধর্ম অনুধর্ম। গল্প করে অবিরত আর নাই, অবিনহাং নাই। কেমন গল্প করেন? অবিনহাং আর নাই, ফুরে গেছে, ভেঙে গেছে। ভাবনা বিরতা হন্তু নাই, ভাবনা অবিরতা হন্ত আর নাই। ভাবনা কি হয়েছে? না বিরতা হন্ত হয়ে গেছে, বিরত নাই, না অবিরতা, অবিরত আর নাই। গল্প করেন, গল্প করে তার অধিক অধিক টাকা ভাবনা চলে গেছে, ওই পরহস্তে দন হয়ে গেছে। বুঝছেন? তাইলে ঠিক এইভাবে বুদ্ধকে বন্দনা করি বটে, কিন্তু এটা অন্তরের মধ্যে কেন বন্দনা করি জানি না, করতে হয় বলে করি আর কি। ওই সমনকে দেখে আমার মনে পড়ছে, আমাদের শ্রদ্ধেয় জিনুবুদ্দি বান্তের বাইপু একজন ছিল আমাদের কদলপুরে, ঠিক সমনের মতো অনেকটা, চেহারাও এরকম ছিল। এখন তো সে অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, এখন তো লেখাপড়া অনেক কিছু। তাকে এখন প্রত্যবেক্ষণ করছে, তো আমরা খাবার সময় তো প্রত্যবেক্ষণ করতে হয়, এখানেও করে। হ্যাঁ, পাতিসাঙ্কা ইয়োনে সো পিণ্ড পাতাং পাতিসেবমি, এভাবে করে না? তো তাকে আমাদের জিনপাল বানতে জিজ্ঞেস করছে,
ওই সুমনা ফাল কি হয়েছে হদে মানতে প্রত্যেক বেকর হয়ে প্রত্যেক কিলে হয় দে না জানি না জানলে কি হয়ে দে ওদের খন আসা হয়ে দেরি খন আসা হয়ে দেরি স্বাভাবিক বলার আছে সবাই বলছে বলছি আর কি ঠিক এরকম আমরাও এখন বন্দনা করান আছে গরিবদেরই এরকম বন্দনা করলে যে মানুষ পরিবর্তন হবে মন পরিবর্তন হবে কিন্তু হয় না সবাই বন্দনা করে সবাই পঞ্চশীল গ্রহণ করে কিন্তু আবার মারামারি কাটাকাটি হিংসা এগুলো আছে সত্যিকার যদি বন্দনা করতো তাহলে মারামারি হিংসা এগুলো থাকতো না প্রতিদিন বলি ঘরের মধ্যে অহং আবেরো হমি আব্যা পাজ্য হমি বলি কিন্তু আবার হিংসাও করি এদিকে মৈত্রী ভাবনাও করে ওদের হিংসাও করি তার মানে কিছু হয় না ঠিক তদ্রুপ ভাবে ওই যে আমাদের বোধিসত্ত্ব বলছে গুরুজি যেটা পড়া সেটা তো বাস্তব জীবনের আচরণ করার জন্য যদি বাস্তব জীবনে সেটা আচরণ না হয় পরে লাভ কি তখন গুরু চিন্তা করলেন আসলে তো সত্য কোন ছাত্র আমাকে কথা বলেনি বাবা তুমি সুখী হও এইভাবে প্রত্যেকে চিন্তা করা উচিত আমিও চিন্তা করিনি কখনো তুমি যেটা চিন্তা করেছো আমিও চিন্তা করিনি ঠিক এরকম আর কি এই বাস্তব জীবনে আচরণ কেউ করে না এই কারণে সবাই চায় কি মামা 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 সবাই চায় মামা ক্ষমতা কেন মামার কারণে আর কিছুর জন্য না ক্ষমতা আমি হব মামা পাবো সেই কারণে কারণ ক্ষমতা পাইলে তো মামা পাই সেই কারণে কোন আমাদের শান্তির জন্য নয় দেশের শান্তির জন্য কেউ করে না সত্যিকার যদি দেশের শান্তির জন্য করত আমাদের মতো সুখীকে আর কেউ হতো না হ্যাঁ এই কথা বলে অনেকে খারাপ লাগতে পারে কিন্তু আসল তো এটা সত্য এটাই সত্য ঠিক এইভাবে ভাবনাও এভাবে করতে হয় কি বাস্তব জীবনে যাতে সেটা আচরণের মধ্যে পড়ে এভাবে ভাবনা করতে হয় এই আচরণের মধ্যে না পড়লে সেটা ভাবনা নয় শুধু বসে থাকতে থাকতে কিছুক্ষণ মধ্যে এই দেখতে পাচ্ছি কি আলু দেখতে পাচ্ছি কি আলু ওই বিদ্যুতের বাল্বের আলু একটু যখন হালকা হয় আলু তো আর বেড়ে গেল এইটা আর কি আর অনেক সময় নিজে নিজে হারিয়ে যায় কোথায় হারিয়ে যায় সেই নিজেই জানে না স্বপ্ন বিভোর হয়ে গেছে এগুলোকে বলে মোহ এগুলোকে কি বলে মোহ মোহ মানে বাস্তব জীবনে নাই সেই বাস্তব জীবনে নাই ভাবনা করলে বাস্তব জীবনে থাকতে হয় কখনো অবাস্তব জীবনে যেতে পারে না